জনগণ চাইলে রাজনীতিতে ফিরতে পারবেন শেখ হাসিনার ছেলেমেয়েরা, রয়টার্সকে বললেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজনীতি করার অধিকার সবার রয়েছে বলে মন্তব্য। শাহবাগে ছাত্র জনতার উপর পুলিশের লাঠিচার্জ, হঠাৎ প্রশাসনের মারমুখী ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন মিজানুর রহমান আজাহারি। ফেসবুক পোস্টে তীব্র প্রতিবাদ। কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল পলক সহ আওয়ামী লীগ নেতারা। তালিকায় রয়েছেন সাবেক সচিব, পুলিশ কর্মকর্তা সহ অর্ধশত ভিআইপি বন্দী। বিএনপির সঙ্গে সরকার গঠনে প্রস্তুত জামায়াতে ইসলামী, প্রস্তাব নাকচ করলেন তারেক রহমান। জানালেন এককভাবে নির্বাচনে বিজয়ের আত্মবিশ্বাসের কথা। ভিসা ইস্যুতে বাংলাদেশের জন্য নতুন নিয়ম চালু করল যুক্তরাজ্য। 25 ফেব্রুয়ারি থেকে কার্যকর। জালিয়াতি রোধে এই উদ্যোগ বলছে হাইকমিশন। নির্বাচনের আগে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের জন্য অনেকটা যেন সুখবর দিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। 24-এর গণঅভ্যুত্থানে ক্ষমতা হারানোর পর আওয়ামী লীগের রাজনীতি নিয়ে তৈরি হয়েছিল শঙ্কা। তবে এবার সংবাদ মাধ্যম রয়টার্সকে দেয়া তারেক রহমানের সাক্ষাৎকার পতিত আওয়ামী লীগের জন্য অনেকটাই স্বস্তির বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। শুক্রবার ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তারেক রহমান বলেন, জনগণ চাইলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্তানরাও রাজনীতিতে ফিরতে পারেন। শেখ হাসিনার সন্তানরা বিদেশ থেকে ফিরে এসে রাজনীতিতে যুক্ত হতে পারেন কিনা এ প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, যদি কাউকে মানুষ গ্রহণ করে, যদি মানুষ তাদের স্বাগত জানায়, তাহলে যে কারো রাজনীতি করার অধিকার রয়েছে। এদিকে জুলাই গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন। তার সন্তানরাও রয়েছেন দেশের বাইরে এবং তাদের বিরুদ্ধে থাকা মামলাগুলোরও বিচার চলছে। এছাড়া দেশে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের অনেকে যোগ দিয়েছেন বিএনপিতে। তাই বর্তমানে দেশে আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান অনেকটাই নাজুক। এমন অবস্থায় শেখ হাসিনার সন্তানদের দেশে ফেরার সম্ভাবনা কতটুকু, সেই প্রশ্নও রয়েছে। অন্যদিকে রয়টার্সকে দেওয়া ওই সাক্ষাৎকারে তারেক রহমান জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্য সরকার গঠনের প্রস্তাব নাকচ করেছেন। তার মতে, রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে সরকার গঠন করলে সংসদে বিরোধী দলের ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে। আসন্ন নির্বাচনে 292টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে বিএনপির প্রার্থীরা। বাকি আসনগুলোতে লড়ছে তাদের জোট শরিকরা। তবে 300 আসনের 2/3 বেশি আসনে জয় পাওয়ার বিষয়ে আশাবাদী বিএনপি। যদিও তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীও নির্বাচনে জয়ের বিষয়ে সমান আশাবাদী। দলটি বলছে, ক্ষমতায় গেলে দুর্নীতি ও চাঁদাবাজি মুক্ত একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা গঠন করবে জামায়াতে ইসলামী। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ। শুক্রবার বিকেলে জাতিসংঘের অধীনে শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার তদন্ত এবং জড়িতদের বিচারের দাবিতে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড়ে যমুনা অভিমুখে আন্দোলনরত ছাত্রছাত্রীদের ওপর পুলিশ মারমুখী হয়ে ওঠে। জলকামান ও টিয়ার গ্যাস ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার পাশাপাশি এক পর্যায়ে পুলিশকে লাঠিচার্জ সহ সাধারণ ছাত্রদের উপর মারমুখী হয়ে আক্রমণ করতে দেখা যায়। ঘটনায় সাধারণ অনেক ছাত্রসহ ইনকিলাব মঞ্চের কয়েকজন নেতাও আহত হন। এ প্রসঙ্গে মুখ খুলেছেন ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি। শনিবার নিজের ফেসবুকে এক পোস্টে তিনি বলেন, ভিডিওতে দেখা যাচ্ছে ব্যাপক উৎসাহ নিয়ে ছাত্রছাত্রীদের বেধড়ক পেটাচ্ছে পুলিশ। চাইলেই অ্যাটাকের ভান করে ছাত্রভঙ্গ করা যেত, যেমনটি করে একজন পুলিশ কর্মকর্তা কয়েক মাস আগে বেশ প্রশংসা কুড়িয়েছিলেন। কিন্তু হঠাৎ পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কি? বিচার চাইতে এসে শিক্ষার্থীদের এমন নির্মমতার শিকার হওয়া অত্যন্ত লজ্জার ও দুঃখজনক। যে কোনো পোশাকি বাহিনীর সদস্যরা দায়িত্ব পালনে আরও বেশি সংযত, পেশাদার এবং মানবিক আচরণ করবেন সে প্রত্যাশা করি। এছাড়া পুলিশের এমন মারমুখী আচরণের নিন্দা প্রকাশ করে তিনি বলেন, ইনকিলাব মঞ্চের প্রতিবাদ সমাবেশে পুলিশের এমন মারমুখী আচরণ ও অতিরিক্ত বল প্রয়োগের নিন্দা জানাই। দেশের ইতিহাসে প্রথমবারের মতো কারাবন্দীরা জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। এই উদ্যোগের আওতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারাগারে থাকা নিবন্ধিত বন্দীরা পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন ক্ষমতাচ্যুত সরকারের সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু এবং জুনাইদ আহমেদ পলক। গত নির্বাচনে প্রার্থী হিসেবে ভোট দিলেও এবার তারা ভোট দিয়েছেন কয়েদি হিসেবে। গত 3 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই প্রক্রিয়ায় শুক্রবার পর্যন্ত 5,900
990 জন নিবন্ধিত বন্দীর মধ্যে 4066 জন পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। গত 3 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই প্রক্রিয়ায় শুক্রবার পর্যন্ত 5990 জন নিবন্ধিত বন্দীর মধ্যে 4066 জন পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। একই সঙ্গে তারা দেশের চলমান সংস্কার বিষয়ক গণভোটেও অংশ নিয়েছেন। ঐতিহাসিক এই ভোট প্রক্রিয়ায় অংশ নিয়েছেন কারাগারে থাকা একাধিক সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা সহ প্রায় অর্ধশত ভিআইপি বন্দী। নিবন্ধিত এই ভিআইপিদের মধ্যে 22 জন রাজনৈতিক নেতা ছাড়াও 11 জন সাবেক সচিব এবং 5 জন পুলিশ কর্মকর্তা রয়েছেন। নির্বাচনে বিএনপির সঙ্গে আনুষ্ঠানিক জোট না থাকলেও জাতীয় স্বার্থে গঠনমূলক সহযোগিতা এবং জাতীয় সরকার গঠনের বিষয়ে ইতিবাচক বাংলাদেশ জামায়াত ইসলামী। সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম দ্য উইককে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছিলেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। তবে নির্বাচনের পর জামায়াতের আমিরের ঐক্যমত্যের সরকার গঠনের সেই প্রস্তাব নাকচ করে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে আত্মবিশ্বাসের সঙ্গে তিনি বলেছেন, বিএনপি এককভাবেই সরকার গঠন করতে পারে। শুক্রবার নিজের দলীয় কার্যালয়ে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এ অবস্থান জানান তারেক রহমান। বলেন, আসন্ন নির্বাচনে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে ধরা হচ্ছে জামায়াত ইসলামীকে। দলটি আগে নিষিদ্ধ থাকলেও এখন আবার রাজনৈতিক শক্তি হিসেবে দেখা দিচ্ছে। 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি ও জামায়াত জোট সরকার পরিচালনা করেছিল। জামায়াত জানিয়েছে তারা দেশকে স্থিতিশীল করতে একটি ঐক্য সরকার গঠনের মাধ্যমে আবারও অংশীদারিত্বে আগ্রহী। 2024 সালের আগস্ট থেকে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর বাংলাদেশ একটি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে পরিচালিত হচ্ছে। হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন, যেখানে তিনি দীর্ঘদিনের মিত্র দেশের সুরক্ষায় রয়েছেন। তবে রয়টার্সকে জোট সরকার গঠনের বিষয়ে পাল্টা প্রশ্ন করেছেন তারেক রহমান। কিভাবে রাজনৈতিক প্রতিপক্ষদের সঙ্গে সরকার গঠন করবে বিএনপি? তাহলে বিরোধী দলই বা কে হবে? জামায়াত ভালো বিরোধী দল হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। বিএনপি সংসদের 300টি আসনের মধ্যে 2/3 বেশি আসনে জয়লাভে আত্মবিশ্বাসী। দলটি 292টি আসনে প্রার্থী দিয়েছে, আর বাকি আসনগুলোতে তাদের মিত্ররা প্রার্থী দিয়েছে। তারেক রহমান নির্দিষ্ট সংখ্যা জানাননি, তবে বলেন সরকার গঠনের জন্য বিএনপির যথেষ্ট আসন থাকবে। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ। যুক্তরাজ্যে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তনের ঘোষণা দিয়েছে ঢাকায় অবস্থিত ব্রিটিশ হাইকমিশন। আগামী 25 ফেব্রুয়ারি থেকে কার্যকর হতে যাচ্ছে এই নতুন নিয়ম। চিরাচরিত পাসপোর্টের স্টিকার পদ্ধতির দিন শেষ হয়ে এখন থেকে যাত্রা শুরু হচ্ছে সম্পূর্ণ ডিজিটাল ই-ভিসা ব্যবস্থা। ব্রিটিশ হাইকমিশন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থাকে আরও আধুনিক ও সহজ করতে ডিজিটাল রূপান্তর। যারা নতুন করে ভিসার আবেদন করবেন তাদের পাসপোর্টে আর কোনো কাগজে স্টিকার লাগানো হবে না। এর পরিবর্তে আবেদনকারী পাবেন ই-ভিসা, যা অনলাইনে সংরক্ষিত থাকবে এবং ভ্রমণের সময় ডিজিটাল মাধ্যমে যাচাই করা হবে। নিরাপত্তা নিশ্চিত করতে এবং ভিসা জালিয়াতি রোধে এই উদ্যোগ নিয়েছে হাইকমিশন। এই প্রক্রিয়ার বিস্তারিত তথ্য জানতে ব্রিটিশ সরকারের অফিসিয়াল ওয়েবসাইট www.gov.uk/e-visa ভিজিট করার পরামর্শ দিয়েছে ব্রিটিশ হাইকমিশন।